যেটি করেছেন অধিক আবেগে আক্রান্ত হন নাই, খুবই মেপে কথা বলেছেন, শব্দচয়ন করেছেন পলিটিক্যালি কারেক্ট, ফলে ভালো একটা বক্তৃতা হয়েছে। এই বক্তৃতায় আবেগ এবং উচ্ছ্বাসের চাইতে যুক্তির প্রাধান্য ছিল। তিনি নিজের ব্যক্তিগত প্রসঙ্গ আনেন নাই, কোনো শোক, কোনো দুঃখ বেদনা কিচ্ছু বলেন নাই, নিজের কোনো পাওয়া না পাওয়া নিয়ে কথা বলেন নাই। এগুলি খুবই ভালো দিক। একটা বক্তৃতাতে নেতা তার নিজের বিষয়ে তেমন একটা কিছু বলেন নাই। মানুষের আবেগ স্বাভাবিক, কেননা এত বছর পরে উনি বাংলাদেশে ফিরেছেন এবং এই মুহূর্তে বেগম জিয়া যেহেতু অসুস্থ, ফলে তিনি আসলে দলের কাণ্ডারি এবং তার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। দল তার অপেক্ষায় ছিল, বাংলাদেশের মানুষ যারা তার ভোটার তারা অপেক্ষায় ছিলেন, এমনকি তার প্রতিপক্ষ যারা তারা অপেক্ষায় ছিলেন এবং এখনও প্রতিপক্ষ তৎপর হয়ে থাকবেন যে তিনি কোথাও কিছু ভুল বলেন কিনা, কোথাও এমন কিছু বলেন কিনা যেটা নিয়ে সমালোচনা করা সম্ভব। সবকিছু মিলে আমি বলবো যে আশানুরূপ প্রত্যাবর্তন হয়েছে। এয়ারপোর্ট থেকে শুরু করে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, সম্ভবত এটাই নাম, আমরা কেন ৩০০ ফিট বলি, ৬০০ ফিট বলি আমি জানি না। বাংলাদেশে এমন এক দেশ যেখানে রাস্তার মাপ দিয়ে লোকজন নামকরণ করে, এটা পৃথিবীর আর কোথাও আপনি পাবেন না। ২০ ফিট, ৪০ ফিট, ৬০ ফিট, এটা কন্ট্রাক্টররা হিসাব করবে, কিন্তু আপনি দেখবেন যে আমাদের এটা আছে আমাদের সমাজে। তো এরকম একটা দেশে তিনি ফিরেছেন যেখানে আমাদের অনেক দুর্বলতা আছে, আমাদের জাতিগতভাবে দুর্বলতা আছে, আমাদের শিক্ষার সমস্যা আছে, আমাদের মানসিকতার সমস্যা আছে, আমাদের সহনশীলতার যে সংস্কৃতি সেখানে সমস্যা আছে। এখানে যুক্তিবোধ তৈরি হয় নাই। এখানে নেতার ব্যক্তিগত বিষয়াবলী বেশি প্রাধান্য পায় তার কাজের চাইতে। উনি ৭১-এর শহীদদেরকে স্মরণ করেছেন, ২৪-এর শহীদদেরকে স্মরণ করেছেন, পাশাপাশি গণ আন্দোলনে যত মানুষ বিভিন্ন সময় শহীদ হয়েছেন, বিশেষ করে ৯০-এর গণ অভ্যুত্থান যেখানে তার মা নেতৃত্বে ছিলেন, সেই অভ্যুত্থানের শহীদদেরও আরেকটু স্মরণ করলে আমরা অনেকে খুশি হতাম। এই কারণে যে সেই সময় আমি তরুণ, এখন যারা জেনজি, আমার তখন সেই বয়স, আমি রাস্তায় ছিলাম এবং এই গত জুলাই মাসে আমি রাস্তায় ছিলাম। তো সব কিছু মিলে আমি খুশি। বক্তৃতাটা খুবই চমৎকার, আমার ভালো লেগেছে। এই বক্তৃতার একটা জায়গা আছে যেখানে উনি মার্টিন লুথার কিং এর আই হ্যাভ এ ড্রিম, সেই বিখ্যাত বক্তৃতার একটা সম্পর্ক টেনে বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। তো তার মানে ড্রিমটা তিনি আগেই দেখেছেন, কেননা প্রথমে নেতা ড্রিম করেন, তিনি স্বপ্ন দেখেন, তারপরে সেই স্বপ্নকে ঘিরে পরিকল্পনা করেন, তারপরে সবাইকে সাথে নিয়ে বা যত মানুষকে পাওয়া যায় সকলকে সাথে নিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন করেন। তারপরে সেই বাস্তবায়নের পরে সেই বাস্তবায়িত পরিকল্পনা মানুষের জীবনে কতটুকু পরিবর্তন আনলো কি আনলো না, সেই ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বা ইভ্যালুয়েশন করেন এবং তারপরে সেইখানকার ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে সেই প্ল্যানকে আরও নিশ্ছিদ্র করে আবার ভুলগুলি দূর করেন। ফলে আমার ধারণা যে স্বপ্নের ব্যাপারটি তিনি যেহেতু দীর্ঘ সময় বিদেশে ছিলেন, এই সময়টাতে তিনি দেখেছেন এবং তারপর পরিকল্পনাটাও করেছেন। এখন এই পরিকল্পনায় সবাইকে সাথে পেতে গেলে তার প্রাথমিক যে দায়িত্বটি পালন করতে হবে সেটি হচ্ছে দলকে নির্বাচনে বিজয়ী করে নিয়ে আসতে হবে এবং এটাই তার সামনে এই মুহূর্তে সবচেয়ে কাছের চ্যালেঞ্জ। একদিকে তার মা অসুস্থতার মধ্যে আছেন, তিনি সুস্থ হয়ে উঠুন, সকলেই চায়, কিন্তু এই অসুস্থতার মধ্যেও তাকে একদিকে যেমন মায়ের যত্নের দিকে মনোযোগ দিতে হবে, আরেকদিকে দেশের যত্নে মনোযোগ দিতে হবে, দলের যত্নে মনোযোগ দিতে হবে। দল বিভিন্ন জায়গাতে একই রকম আচরণ করে নাই, উনি সেটা তার অতীতের যে এই গত এক বছরের যে কর্মকাণ্ড তার মধ্যে কিন্তু তিনি সেটা করেছেন। কাউকে বহিষ্কার করেছেন, কাউকে সদস্যপদ স্থগিত করেছেন, কাউকে শাস্তির জন্য নির্দেশ দিয়েছেন। তো এই কাজগুলি তিনি যেহেতু করে এসেছেন, তিনি জানেন যে দল কি অবস্থায় আছে। ফলে এটা তার একটা চ্যালেঞ্জ যে দলকে পুরোপুরি গুছিয়ে নিয়ে নির্বাচনের যে লড়াই, সেই লড়াইতে ঝাঁপিয়ে পড়তে হবে এবং সেইখানে দলকে বিজয়ী করে আনতে হবে। দল বিজয়ী হয়ে আসার পরে তিনি এই প্ল্যান বাস্তবায়ন করার জন্য যথেষ্ট ক্ষমতা এবং সুযোগ দুটোই পাবেন। কোনো কারণে যদি দল বিজয়ী নাও হয়, তারপরেও তার বিরাট দায়িত্ব আছে। দল বিজয়ী না হলেও কিন্তু তার মানে বিরোধী দলে থাকবে এবং যদি বিরোধী দলে থাকে তাহলে সেক্ষেত্রেও তার বিরাট দায়িত্ব রয়েছে। ফলে তিনি একটা গুরু দায়িত্ব মাথায় নিয়ে দেশে ফিরেছেন। জি, আপনি বলছিলেন যে তার বক্তব্যটি খুবই গোছালো এবং কনস্ট্রাকটিভ একটি বক্তব্য, সেটি আসলে আমরা সবাই দেখেছি। বক্তব্যের যে বিষয়টি আমার কাছে আরেকটি বিষয় খুব লেগেছে, যেটি হচ্ছে নিরাপদ বাংলাদেশের কথা তিনি বলেছেন, যে জায়গাটা তিনি জোর দিয়েছেন, প্রত্যাশিত বাংলাদেশের কথা বলেছেন। নিরাপত্তা ইস্যুটা তার কাছেও আসলে গুরুত্বপূর্ণ বিষয়। নিরাপদ বাংলাদেশের বিষয়টি তিনি বলেছেন, এটা আসলে মানুষের চাহিদা।
তার নিরাপত্তা তো রাষ্ট্র দেবে এবং তার নিজের সেই সক্ষমতা আছে, দলের সক্ষমতা আছে। জনতা তিনি আসলে মানুষের জন্য নিরাপত্তা চেয়েছেন, এটা আসলে মানুষের ভাষা। এটা আমার ভালো লেগেছে এই জন্য যে মানুষ কি চায় এটা তিনি বোঝার চেষ্টা করেছেন। একটা স্বাভাবিক জীবনে তিনি ছিলেন, যে জীবনটা বাংলাদেশে আসার পর অস্বাভাবিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জায়গাতে তার প্রতি আমার ছোট হলেও একটা পরামর্শ থাকবে, সেটি হচ্ছে যে এই স্বাভাবিক জীবন যেন কেউ বিঘ্নিত করতে না পারে। আমাদের বাংলাদেশে নেতা 24 ঘন্টা মানুষের পেছনে সময় দিবেন, সারাক্ষণ মানুষের পেছনে সময় দিয়ে জীবনকে ক্ষয় করে ফেলবেন, সারাদিন তিনি এই বিচার আচারে ব্যস্ত থাকবেন, দেশ চালাবেন, এটা চালাবেন, সেটা চালাবেন, মানে তার নিজের ব্যক্তিগত জীবন বলতে কিছু নাই। আমি শুধু বলবো যে যে ছবিগুলি আমরা দেখেছি, তার একটা বিড়াল, তার একটা ছোট্ট কোণার একটা টেবিল যেখানে বসে তিনি কম্পিউটার চালান, জি, তার মেয়ে, তার স্ত্রীর সাথে তার অন্তরঙ্গ মুহূর্ত, তার পারিবারিক মুহূর্ত, সেরকম ছবি দেখেছি। বাসে ওঠার জন্য দাঁড়িয়ে আছেন, সেরকম ছবি দেখেছি। সব যদি সম্ভব নাও হয়, আমি বলবো তিনি যেন কোনোভাবেই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আরেকবার পা না দেন, বরং যে পরিবর্তনের কথা তিনি বলেছেন এবং যে পরিবর্তন তিনি সূচনা করতে চেয়েছেন, সেই পরিবর্তনের একটা অংশ হোক সকল রাজনীতিবিদ, সকল মানুষ যেন তার পরিবারকে অল্প সময় যতটুকু সে দিতে পারে দিক এবং একটা স্বাভাবিক জীবনের মধ্যে থাকুক। এই অস্বাভাবিক জীবন কি করে জানেন? সিদ্ধান্ত গ্রহণে বাধা দেয়, সিদ্ধান্তগুলি এরপরে ভুল হতে থাকে, সঠিক হয় না। কারণ এত চাপের মধ্যে নিদ্রাহীন, আহারহীন, মানে একটা এমন অবস্থা, এই লোক আসছে, এই লোক যাচ্ছে, এই রাজনৈতিক সংস্কৃতি থেকে যেন দল এবং রাজনীতিবিদরা বেরিয়ে আসতে পারেন, এটা আমি তার কাছে একটা অনুরোধ করব। তাহলে আজকে তিনি যেই শান্ত সৌম্য মূর্তিতে যে বক্তৃতা দিয়েছেন, এই বক্তৃতা তিনি দিতে পারবেন না, কারণ তাকে এমনভাবে লোকজন বিরক্ত করবে, এমনভাবে তেল নিয়ে এসে হাজির হবে, মানে আক্ষরিক তেল না, আপনি বুঝতেই পারছেন, তোষামতকারীরা এমনভাবে এসে হাজির হবে যে তাকে স্বাভাবিক দায়িত্বগুলি পালন করতে দেবে না। বাংলাদেশের মানুষের একটা বিরাট সমস্যা। আমি আশা করব এইটাকে তিনি বন্ধ করতে পারবেন। এখন আপনি যেটা বলছিলেন যে নিরাপত্তা, উনি যেই স্বাভাবিক জীবনের মধ্যে ছিলেন বলে বাংলাদেশের মানুষের নিরাপত্তার অভাবটা তিনি বুঝতে পেরেছেন। বাংলাদেশের মানুষ সন্ধ্যা হলে পরে বাড়ির বাইরে যেতে ভয় পাচ্ছে, একটা দামি কিছু হাতে থাকলে সেটা নিয়ে কোথাও যেতে গেলে ভয় পাচ্ছে। বাংলাদেশের মানুষ একা কোথাও দাঁড়িয়ে থাকতে পারছে না, সাথে দু একজনকে নিয়ে দাঁড়াতে হচ্ছে। এবং আমাদের ফেসবুক, ইউটিউব, আপনি সবখানে দেখবেন সন্ত্রাসের যে ভয়াবহ চিত্র। আমি মনে করি যে এইখান থেকে মানুষকে উদ্ধার করে নিয়ে আসা খুবই জরুরি। এরকম অস্বাভাবিক পরিস্থিতিতে মানুষ ব্যবসা করতে পারে না, স্বাভাবিক যে কাজগুলি সেগুলি করতে পারে না, এবং অধিকাংশ মানুষ তার চাকরি করে না, সে তো অফিসে কাজ করে না, রাস্তায় কাজ করে বাংলাদেশের মানুষ। ফলে রাস্তা যদি নিরাপদ না হয়, বাড়ির বাইরের অংশটা যদি নিরাপদ না হয়, তাহলে মানুষের আয় ব্যয় সব কিছু ক্ষতিগ্রস্ত হয়। আমি আশা করব যে তিনি যে কথাটি বলেছেন এটা একদম ঠিক, যে মানুষের জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই, মানুষ যেন মানুষকে ভয় না পায়, এরকম একটা বাংলাদেশ দরকার, এবং সেটা তিনি নিশ্চিত করবেন বলেছেন।